কোন কোন দল তারা পরিষ্কারভাবে বলছে যে আমাদের মুসলিম সমর্থনের কোনো দরকার নেই, আমরা মুসলিমদের টিকিট দেবো না, আমাদের মুসলিম ভোটেরও দরকার নেই, মুসলিম সমর্থনের দরকার নেই। সবাই জানি যে 2014 সালের পর থেকে একটা খুব পরিষ্কার ভাবে আবার একটা নতুন বাঁক, এটাকে আমরা নতুন বাঁক বলবো বা নাকি পুরনো যে ইন্দিরা গান্ধীর আমলে যে ধরনের ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় একটা প্রত্যাবর্তন বলবো, সেটা বলা কঠিন। তবে আমরা দুটো কথা বলতে পারি। একটা কথা হচ্ছে, যেটা আমরা ইতিমধ্যেই বললাম, যে তখনকার দিনে ইন্দিরা গান্ধীর আমলে আমরা যে ধরনের কতগুলো বৈশিষ্ট্য ভারতীয় রাজনীতিতে উঠে আসছিল, ইদানিংকালে আমরা কিন্তু আবার একদলীয় শাসন প্রতিষ্ঠিত হওয়ার ফলে একটা এনডিএ কোয়ালিশন আছে ঠিকই, কিন্তু আমরা জানি যে বিশেষ করে 2019-এ বিজেপির নিজস্ব যে 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 আসন সংখ্যা, সেটা দিয়ে তারা অনায়াসে নিজেদের নিজেদের মতো করেই তারা সরকার চালাতে পারে। অতএব অন্যান্য দলগুলো রইল বা না রইল সেটা নিয়ে খুব একটা কিছু যায় আসে না, এবং তাদের সরকার চালাবার যে দৃষ্টিভঙ্গি তার মধ্যেও এটার প্রভাব নিঃসন্দেহে পড়েছে। যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে বিরোধী দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করবার যে ট্র্যাডিশন আমরা ইন্দিরা গান্ধীর সময় দেখেছিলাম, সেটা আরো হয়তো অনেক বেশি করে উঠে এসেছে। হ্যাঁ, কিংবা ফেডারেলিজম সম্পর্কে বর্তমান প্রধানমন্ত্রী যখন তিনি ক্ষমতায় এসেছিলেন, এবং বিশেষ করে তিনি ক্ষমতায় এসেছিলেন তার 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 একটা রাজনৈতিক অতীতের দিকে তাকালে দেখা যাবে তিনি দীর্ঘদিন ধরে একটা রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কাজ করেছেন, এবং অনেকেই আশা করেছিলেন যে এর ফলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পুরোপুরি মেটেনি। এই সঙ্গে একটা দুটো কথা যেটা বলবার, সেটা হচ্ছে যে নতুন কতগুলো বৈশিষ্ট্য এই সময় যোগ হয়েছে। যেমন সিভিল সোসাইটি বা সরকারের সঙ্গে বা রাজনৈতিক দলের সরকারের সঙ্গে জনগণের যে মেকানিজম, যে ইনস্টিটিউশন গুলোর মধ্য দিয়ে যোগসূত্র তৈরি হয়, শুধু দল নয়, অন্যান্য যে 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 অরাজনৈতিক যে স্পেসটা, সেই জায়গাটাকে কিন্তু বারবার করে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। এবং একটা কথা আমরা সবাই জানি, যে একটা কথা বলা হয়েছিল যে হার্ড ওয়ার্ক না হার্ভার্ড, এবং এর মধ্যে দিয়ে অনেকেই বলছেন যে একটা বিশেষ শ্রেণীর মানুষকে এর মধ্যে দিয়ে আক্রমণ করা হচ্ছে, তাদের গুরুত্বকে, তাদের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষিত শ্রেণী। এবং এটা ঠিক যে সিভিল সোসাইটির আন্দোলনের নিশ্চয়ই তার মধ্যে নানা ধরনের উপাদান রয়েছে, কিন্তু এই শিক্ষিত শ্রেণীর একটা ভূমিকা বোধহয় সে রাজা রামমোহন রায়ের আমল থেকে ভারতের রাজনীতিতে সেটা একটা 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 গুরুত্ব পেয়ে আসছে, তার একটা রুটেড হয়ে রয়েছে। ফলে সেই শ্রেণীটাকে আক্রমণ করার কিন্তু একটা অর্থ, যে ভারতীয় গণতন্ত্রের যে চেহারাটা, সেটার উপরে একটা বড় রকমের আক্রমণ নামিয়ে আনা। তেমনি তার পাশাপাশি বলা যেতে পারে যে আমাদের ভারতীয় রাজনীতিতে মানি পাওয়ার, তার ভূমিকা, অর্থের ভূমিকা খুব বড়ভাবে ছিল দীর্ঘদিন ধরে, কিন্তু আজকে একটা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে টাকা পয়সার খেলাটা যে পর্যায়ে গেছে এবং যাওয়া সম্ভব হয়েছে, তারও কতগুলো বিশেষ কারণ আছে। এটা আজকের দিনে একটা নতুন ফিচার, নতুন বৈশিষ্ট্য বলা যেতে পারে। এত টাকা আগে ভারতীয় রাজনীতিতে ছিল না। এবং আজকে যেমন বলা যেতে পারে যে নন রেসিডেন্ট ইন্ডিয়ান্স, এনআরআই, ওভারসিজ ইন্ডিয়ান্স, তারা তাদের একটা বড় অংশ, তারা কিন্তু ভারতীয় রাজনীতিতে কি ঘটছে, কেন ঘটছে, তারা তাতে খুব উৎসাহের সঙ্গে সেটা তারা অবজার্ভ করে, এবং ন্যাচারালি সমর্থনও তাদের তরফ থেকে আসছে, এবং যেটা এই 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 এত মানে ভারতীয় রাজনীতিতে টাকা পয়সার জায়গাটা এত ফুলে ফেপে ওঠার একটা বড় কারণ। আরেকটা উদাহরণ দিই এখানে, ইন্দিরা গান্ধীর আমল থেকেই নির্বাচন জেতা বা ক্ষমতা দখল করে রাখা কেন্দ্রে রাজ্যে, এই নিয়ে নানা ধরনের এমন কতগুলো কার্যকলাপের মধ্য দিয়ে সেটা করবার চেষ্টা করা হয়েছে। যে কোনো মূল্যে ক্ষমতা ক্ষমতায় আসা বা ক্ষমতা টিকে থাকা, বা ক্ষমতা হারালেও আবার সেটা যত তাড়াতাড়ি সম্ভব তাকে পুনরুদ্ধার করা, সেই রকম টেকনিক গুলো আমরা কিন্তু আজকে দেখছি যে আরো
অনেক বেশি জোরদার হয়ে উঠেছে, অনেক বেশি ভিজিবল হয়ে উঠেছে। ফলে এগুলো সমালোচকরা মনে করছেন যে কোনোটাই কিন্তু ভারতীয় গণতন্ত্রের পক্ষে খুব একটা মঙ্গলজনক নয়। আর এই প্রসঙ্গে শেষ কথা, যে নতুন কথা বলতে গেলে ভারতীয় গণতন্ত্রের সামনে যে চ্যালেঞ্জ গুলো উঠে এসেছে, কতগুলো চ্যালেঞ্জের কথা আমরা বললাম, তার পাশাপাশি ইদানিংকালে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে একটা ভারতীয় গণতন্ত্র একটা মেজরিটারিয়ান গণতন্ত্রে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং নেহেরু কিন্তু চিরদিন একটা কথা বলতেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার স্বাস্থ্য কতখানি ভালো, কতখানি মজবুত, সেটা বিচার করার সবচেয়ে বড় মাপকাঠি হলো যে যারা মাইনরিটি, যারা সংখ্যালঘু, তারা সেই গণতন্ত্রে কতখানি ভালো আছে। এবং সেই জায়গা থেকেই তিনি কিন্তু এই মেজরিটারিয়ান ডেমোক্রেসি, আমরা জানি গণতন্ত্রের খুব সিম্পল ডেফিনেশন সবসময় এটাকে মেজরিটি রুল বলে এটাকে উল্লেখ করা হয়, কিন্তু নেহেরু সবসময় কিন্তু এই গণতন্ত্রের এই যে সিম্পল ডেফিনেশন এটার বিরোধিতা করেছে। না, মেজরিটি রুল মানে গণতন্ত্রে যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আলটিমেটলি ভোট নেওয়ার ব্যবস্থা হবে, তার মধ্যে মেজরিটি রুলের ব্যাপার আছে। কিন্তু বিশেষ করে যে কথাটা বলার চেষ্টা করা হচ্ছে, মেজরিটি ডিফাইন্ড ইন টার্মস অফ রিলিজন, ধর্মের দিক থেকে, ধর্মীয় পরিচয়ের দিক থেকে যারা মেজরিটি, তাদের কথাটাই শেষ কথা হবে। এই যে একটা নতুন ধারণা তৈরি হচ্ছে, সেইখান থেকেই আমরা চলে আসছি, সেখান থেকেই গণতন্ত্রের একটা নতুন বিপদ ঘনিয়ে আসছে। এবং সেখান থেকেই আমরা চলে আসছি আমাদের আলোচনায় যে শেষ মাত্রাটার কথা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে সোশিও কালচারাল ডাইমেনশন এবং সেই প্রসঙ্গে সেকুলারিজমের কথা। আমরা একটু আগেই মাইনরিটি রাইটস এর কথা বলছিলাম, যে নেহেরু খুব বড় করে মাইনরিটি রাইটস এর উপরে গুরুত্ব দিয়েছেন। এবং সেই কারণে ভারতীয় সংবিধানের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো যে সেখানে একদিকে যেমন ব্যক্তির অধিকারের উপরে জোর দেওয়া হয়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু তার পাশাপাশি অনেকগুলো ক্ষেত্রেই গোষ্ঠীর অধিকারের উপরেও জোর দেওয়া হয়েছে এবং মনে করা হয়েছে যে সেটা ভারতীয় গণতন্ত্রের বা ভারতীয় সমাজের রূপান্তরের সহায়ক হবে, প্রগতিশীল রূপান্তরের সহায়ক হবে। এবং সেখানে যেমন কিছু কিছু ক্ষেত্রে কাস্ট গ্রুপেদের জন্য কিছু আলাদা রাইট রিজার্ভেশন সিস্টেমের মধ্য দিয়ে এটা তৈরি করা হয়েছিল। ঠিক একইভাবে আমরা জানি যে সংবিধানের যে 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 ফান্ডামেন্টাল রাইটস এর যে চ্যাপ্টার, সেখানে মাইনরিটি রাইটস হিসাবে বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে তাদের যে স্বাতন্ত্র্য বজায় রাখার বিষয়, সেটাকে সেই 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 জায়গাটাকে যাতে ধরে রাখা সম্ভব হয়, সব রকম আক্রমণ ঠেকানো সম্ভব হয়, সেই জন্য কিছু অধিকার সেখানে দেওয়া হয়েছে। এখন এই এই বিষয়টা নিয়ে যারা হিন্দু জাতীয়তাবাদী, তারা স্বাধীনতার আগে থেকে এই বিষয়টা নিয়ে, মাইনরিটি রাইট বিষয়টা নিয়ে তাদের সমস্যা ছিল, তাদের আপত্তি তারা জানিয়েছেন। তখন অবশ্য মাইনরিটি রাইট বলতে আরো পরিষ্কার ভাবে যে সেপারেট ইলেক্টরেটের প্রশ্নটা ছিল, সেইটা অনেক বেশি করে বিতর্কের কেন্দ্রে ছিল। এবং সেই প্রসঙ্গেই তাদের সাভারকার থেকে শুরু করে অনেকেই আপত্তি জানিয়েছেন। এবং তারা মনে করেন, তাদের মূল কথাটা হচ্ছে এটা এক ধরনের প্রিভিলেজ, এটা এক ধরনের বিশেষাধিকার একটা গণতন্ত্রের ধারণার সঙ্গে, যেটা সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু মাইনরিটি রাইটের ধারণা যারা সমর্থক, নেহেরুর কথা আমরা আগেই বলেছি, বা অন্যান্য যারা তাত্ত্বিক, যারা মাইনরিটি রাইট বিশেষ করে ভারতের পরিপ্রেক্ষিতে কেন এই ধরনের অধিকার থাকা দরকার সেটা যারা সমর্থন করেন, তারা তারা পরিষ্কার করে বলেছেন যে যে কোনো একটা, যখনই আমরা একটা মেজরিটি মাইনরিটি প্রশ্ন তুলছি, তখনই ধরে নেওয়া যেতে পারে যে মেজরিটি তুলনামূলকভাবে একটা শক্ত মাটির উপরে দাঁড়িয়ে আছে, মাইনরিটির পায়ের তলায় মাটিটা কিছুটা দুর্বল। ফলে দুটোর মধ্যে একটা ফারাক একটা গোড়া থেকেই রয়ে গেছে। যেই মুহূর্তে তুমি মেজরিটি মাইনরিটি কথাটা ব্যবহার করছো, এই ফারাকটাও তুমি, এই ফারাকটার দিকেও তুমি সঙ্গে সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছো। অতএব যদি এখানে প্রকৃত গণতন্ত্র, প্রকৃত ইকুয়ালিটি তৈরি করতে হয়, সংবিধান তো বলেছে যে সবাই সমান ধর্মাচরণের সমান সুবিধা পাবে, কিন্তু তা সত্ত্বেও মেজরিটি মাইনরিটি দুই সম্প্রদায়ের মানুষই যাতে এই 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 অধিকারটা যথাযথভাবে ভোগ করতে পারেন, তার জন্য এই মাইনরিটি রাইটটা থাকা খুব জরুরি। এর মধ্য দিয়ে ওই যে ফারাকটার কথা আমরা বলছিলাম, সেই গ্যাপটাকে, সেই 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 তফাৎটাকে মেটানো সম্ভব, এবং তার মধ্য দিয়ে যথাযথ ইকুয়ালিটি বা সাম্যের জায়গাটা তৈরি করা সম্ভব। এখন এই জায়গাটার উপরে কিন্তু নানাভাবে
আক্রমণ এসেছে, এটা আমরা দেখেছি, যাকে আমরা বলছি মার্জিনালাইজেশন অফ দ্য মাইনরিটিস। সেটা বিভিন্ন ভাবে ঘটেছে। যেমন আমরা দেখেছি যে কোন কোন দল তারা পরিষ্কার ভাবে বলছে যে আমাদের মুসলিম সমর্থনের কোনো দরকার নেই, আমরা মুসলিমদের টিকিট দেব না, আমাদের মুসলিম ভোটেরও দরকার নেই, মুসলিম সমর্থনের দরকার নেই, হয়তো এত ক্রুডলি। তো এই একটা বিষয়ের কথা বলা যেতে পারে। এবং আরো সম্প্রতিকালে আরো কতগুলো বিষয় উঠে এসছে। এনআরসি নিয়ে বিতর্ক উঠেছে, সিএএ নিয়ে বিতর্ক উঠেছে, এগুলো ব্যাখ্যা করে বলার কিছু নেই, এগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রেই নয়, রাজনীতির বাইরে, অর্থাৎ যেটাকে আমরা সমাজ খুব পরিষ্কার ভাবে সমাজের জায়গা আমরা বলতে পারি, আমি কি খাবো, আমি কার সঙ্গে কাকে বিয়ে করব, আমার সন্তান কটি হবে, এই ধরনের বিষয়গুলোর ওপরেও কিন্তু আজকে আক্রমণ আসছে। এবং সেই আক্রমণটা সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই বলবো না যে সেটা সবসময় রাষ্ট্রের তরফ থেকেই আসছে, যদিও ইদানিংকালে অনেকগুলো ক্ষেত্রে যে পপুলেশন পলিসি তৈরি করা হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে লাভ জিহাদ আইন তৈরি করা হচ্ছে, পরিষ্কার ভাবেই সেখানে রাষ্ট্রীয় উদ্যোগেই সেগুলো করা হচ্ছে, এটা বলা বাহুল্য। কিন্তু কয়েক বছর আগেও, যেমন খাদ্যাভ্যাস নিয়ে এখনো যে পরিষ্কার করে রাষ্ট্রের তরফে কোনো বিশেষ আইন বা ইত্যাদি জারি করা হয়েছে এরকম নয়, কিন্তু সমাজের তরফ থেকে যখন এগুলোকে বলবৎ করবার চেষ্টা করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে হিংসাত্মক পন্থা অবলম্বন করে বলবৎ করবার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু রাষ্ট্রীয় কর্তৃত্বের, রাষ্ট্রের তরফে বা সরকারের তরফে যে উদ্যোগ নেওয়ার দরকার ছিল মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মনে কনফিডেন্স বাড়াবার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়ার দরকার ছিল, এই ধরনের চেষ্টাগুলোকে যেভাবে কাটেল করার দরকার ছিল, নিয়ন্ত্রণ করার দরকার ছিল, সেই চেষ্টাটা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায়নি। এবং একটা শেষ উদাহরণ দিয়ে শেষ করি। আমরা জানি যে এই যে 80-র দশক থেকে এই যে হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের যে কি বলবো পুনরুত্থান, তার একটা হাই পয়েন্ট ছিল রাম জন্মভূমি আন্দোলন, বাবরি মসজিদ ধ্বংস। বাবরি মসজিদ যেখানে ছিল সেই এরিয়াটার উপরে কাদের কর্তৃত্ব তৈরি হবে। আমরা জানি ইদানিং কালে খুব পরিষ্কার ভাবেই আমাদের মাননীয় বিচারপতিদের তরফ থেকেও এই প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে এবং সেখানে রাম মন্দির তৈরি করার উদ্যোগ চলছে। তো এই সমস্ত দিক থেকে এই সমস্ত ইঙ্গিত গুলোই কিন্তু ভারতবর্ষের যে যে আমরা মেজরিটারিয়ান ডেমোক্রেসির কথা বলছিলাম এবং সেইটাকে কেন্দ্র করে ভারতবর্ষের সেকুলারিজমের যে আদর্শ, তার উপরে যে আঘাত আসার কথা বলছিলাম, সেই বক্তব্যটাকেই কিন্তু প্রতিষ্ঠা করে। কিন্তু আলোচনা শেষ করার আগে আর একটা কথা বলে শেষ করবো সেকুলারিজমের প্রসঙ্গে, কারণ যেহেতু এটা একটা খুব হটলি ডিবেটেড ইস্যু। আমরা আগেই বলেছি যে ভারতের যে সেকুলারিজম যে ব্যবস্থাটা ছিল, মাইনরিটি রাইটস এর ধারণা কে কেন্দ্র করে হিন্দু জাতীয়তাবাদী দলগুলি, বিজেপি কেন, তার আগে থেকেই তারা এটাকে বিশেষাধিকারের তকমা দিয়ে আক্রমণ করেছে। এবং 80-র দশক থেকে আমরা দেখেছি আরো নানাভাবে কখনো এটাকে বলা হয়েছে সিউডো সেকুলারিজম, কখনো বলা হয়েছে অ্যাপিসমেন্ট, তোষণ নীতি। এখন এই কথাগুলো, এটা ঠিক যে ভারতীয় জনগণের একটা বড় অংশের মধ্যে, অবশ্যই মেজরিটি কমিউনিটির মধ্যে এর একটা রেজোনেশন ঘটেছে, একটা প্রতিধ্বনি। তারা কিন্তু এটাকে অনেকে মনে করেছেন হ্যাঁ ঠিকই তো, কথাগুলো তো ঠিকই বলছে। এবং এটা ঠিক যে মেজরিটি কমিউনিটির মধ্যে যারা বিজেপিকে ভোট দেন, হিন্দু জাতীয়তাবাদীদের সমর্থন করেন, মানে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপিকে সমর্থন করেন, সবাই যে তাদের এই সেকুলারিজমের উপরে, এই যে সেকুলারিজম সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি বা অ্যান্টি মাইনরিটি দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা সবাই যে সমর্থন করে এটা নাও হতে পারে। কিন্তু এটাও ঠিক যে তাদের একটা বড় অংশ এটাকে কনভিন্সড হয়েছে। সেটা কেন, সেই প্রশ্নটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, একটুখানি সেটা ছুঁয়ে আমি শেষ করতে চাই। যে আমরা জানি যে ভারতবর্ষে যে সেকুলারিজমের ধারণা যেটা তৈরি হয়েছিল অনেকটাই নেহেরুর সেটা রূপায়ণ, বিশেষ করে স্বাধীনতার পরবর্তীকালে তার রূপায়ণের ক্ষেত্রে নেহেরুর একটা বড় ভূমিকা ছিল। কিন্তু সেই ধারণাটার যে কেন্দ্রে যে
বিষয়টা রয়েছে, সর্বধর্ম সমভাব, যে ভারতীয় রাষ্ট্র সমস্ত ধর্মের প্রতি, সমস্ত ধর্মের ধর্ম সম্প্রদায়ের প্রতি, সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের প্রতি তারা সমদৃষ্টি সম্পন্ন হবে, সেই যে ধারণাটা, তার উপরে গান্ধী, রবীন্দ্রনাথ ইত্যাদি চিন্তা ভাবনাটা অনেক ভূমিকা ছিল। এখন তর্কটা উঠলো কোন জায়গা থেকে? যে তর্কটা উঠলো যখন ভারতীয় রাষ্ট্র 50-এর দশকে হিন্দু কোড বিল আনলো, অর্থাৎ সংবিধানে যে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করার কথা বলা হয়েছে তার প্রথম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলো, এবং খানিকটা সফল হলো, পুরো সাফল্য না এলো, খানিকটা সফল হলো। তখন থেকেই কিন্তু প্রশ্নটা আসতে লাগলো যে হিন্দুদের জন্য যদি দেওয়ানি বিধি আনা হয় তাহলে মুসলিমদের জন্য নয় কেন? কারণ যে ধরনের আইনের বদলে এই ধরনের দেওয়ানি আইন আনা হচ্ছে, সেই আইনগুলো কিন্তু হিন্দুদের ক্ষেত্রেই বলা যায়, মুসলিমদের ক্ষেত্রেই বলা যায়, সেটা হচ্ছে ধর্মীয় আইন। তো মুসলিমদের ক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয় তাহলে এটা হলো সর্বধর্ম সমভাবের যে নীতি, রাষ্ট্র সব ধর্মকে সমান চোখে দেখবে, তার যে নীতি, তার থেকে একটা বিচ্যুতি। এবং এই বিচ্যুতির কথাটা খুব বড় করে বেরিয়ে গেল 1980-র দশকের শাহবানু মামলাকে কেন্দ্র করে, সে কথা আমরা সকলেই জানি। এবং সেখানে একটা সমস্যা যেটা তৈরি হলো, যে বিশেষ করে রাজীব গান্ধী সরকার তারা শাহবানু মামলার, শাহবানুর রায়ের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের, মুসলিম সমাজের যে কনজারভেটিভ অংশটা, তারা যে আন্দোলন করলেন এবং সেই আন্দোলনের সামনে মাথা নিচু করে আইন করে সেই রায়টাকে পাল্টে দিলেন, সেখান থেকে কিন্তু একটা পরিষ্কার একটা কথা বেরিয়ে এলো যে এর মধ্য দিয়ে কিন্তু মুসলিম সমাজের এই অংশটাকে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। এবং এর সঙ্গে আরেকটা কথা যদি উল্টো দিক থেকে বলি, যে এই অংশটাকে উৎসাহ দেওয়া মানে ঠিক আছে, গণতন্ত্রের ভাষায় ইটস এ ম্যাটার অফ ইনক্লুশন, তারা যাতে ভারতীয় গণতন্ত্রের শরিক হিসাবে নিজেদের ভাবতে পারেন, সেই জন্য এটা করা হচ্ছে। কিন্তু অন্যদিক থেকে এই কালচারাল রাইটস এর উপরে এতখানি জোর দেওয়া মানে হচ্ছে যে অন্যান্য ধরনের যে রাইটস, যেমন আমরা এডুকেশনাল রাইটস এর কথা বলতে পারি, যেমন আমরা ইকোনমিক রাইটস এর কথা বলতে পারি, মুসলিম সমাজের এই যে নেতৃস্থানীয় অংশ, তারা তাদের কালচারাল রাইটস সম্পর্কে যতখানি সংবেদনশীল, এই অন্যান্য অধিকারগুলো সম্পর্কে কিন্তু ততখানি সংবেদনশীল থাকেন না, কিন্তু যেগুলো কিন্তু মানুষের রুটি রুজির প্রশ্ন। এবং সেই কারণেই আমরা দেখতে পাই যে নতুন শতকে যখন সাচার কমিটি রিপোর্ট দেয়, সেখানে কিন্তু আমরা দেখি একদিকে বিজেপি বলছে মুসলিম তোষণের কথা, আরেকদিকে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটা বিরাট অংশ তারা এই শিক্ষা, স্বাস্থ্য বা অর্থনীতির মানের বিচারে তারা কিন্তু বিরাট ভাবে পিছিয়ে রয়েছে। ফলে এটা একটা সিলেক্টিভ ইনক্লুশনের ব্যাপার হয়ে যাচ্ছে, এক ধরনের ইনক্লুশন হচ্ছে কিন্তু আরেক ধরনের এক্সক্লুশন হচ্ছে। এবং তার ফয়দাটা কি হচ্ছে? তার ফয়দাটা যেটা হচ্ছে যে বিজেপির যে প্রচারটা, সেটা কিন্তু মানুষের একটা অংশ একদিকে তারা সেটাকে হজম করে নিচ্ছেন, তারা এটাকে গ্রহণ করে নিচ্ছেন, অথচ মুসলিম সমাজের একটা বড় অংশ তারা কিন্তু যে তিমিরে ছিলেন তারা সেই তিমিরেই থেকে যাচ্ছেন। এবং শেষ কথা, তার মধ্যে যে মহিলাদের অংশ, শাহবানু জাজমেন্টকে কেন্দ্র করে যে বিষয়টা সামনে চলে এসেছে, বিজেপি যারা একটা কোনো অর্থেই যাদের খুব একটা মানে মহিলা দরদি দল বলে উল্লেখ করা যায় না, তাদের যে মতাদর্শ তার মধ্যে পরিষ্কার একটা পেট্রিয়ার্কি জায়গা আছে, কিন্তু সেই দল কিন্তু মুসলিম মহিলাদের ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছে। এবং তার একটা বড় প্রমাণ হলো আমরা কিছুদিন আগে দেখেছি ট্রিপল তালাক বিল, 3 তালাক আইন পাশ হয়ে গেছে। তো কাজেই সেকুলারিজমের যে প্রশ্নটা, সেটা কিন্তু জটিল প্রশ্ন। এই সেকুলার দলগুলো কংগ্রেস থেকে শুরু করে তারা যেভাবে সেকুলারিজম ব্যাপারটাকে দেখেছে, তারা যেভাবে মাইনরিটি রাইটস এর ব্যাপারটাকে ইন্টারপ্রেট করেছে, সেইটা এবং তার সঙ্গে ওই যে সংবিধানে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে তার যে সন্ধান দেখা দিয়েছে, এবং আমরা দেখেছি আমাদের বিচার ব্যবস্থা বিভিন্ন সময় ইউনিফর্ম সিভিল কোড তৈরি করার কথা বলেছেন। নেহরু বলেছিলেন যে না, এই দাবিটা মুসলিম সমাজের মধ্য থেকেই আসবে, কিন্তু সামহাও সেই দাবিটা যদি ওঠেও সেটা কিন্তু পুরোপুরি উঠতে দেয়া হচ্ছে না বলে অনেকে মনে করছেন। ফলে এই সবগুলো বিষয়কে মাথায় রেখেই আমাদের সেকুলারিজমের প্রশ্নটা বিচার করতে হবে।
তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি ভারতীয় রাষ্ট্রের তিনটে মাত্রা, একটা অর্থনৈতিক, একটা রাজনৈতিক এবং একটা সামাজিক সাংস্কৃতিক, তিনটে দিককে দেখাবার চেষ্টা করলাম। এবং কিভাবে আহ ভারতীয় রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বা ভারতীয় রাষ্ট্রের অবস্থান তার তার সঙ্গে পরিবর্তিত হয়েছে, সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এই তিনটে ক্ষেত্রে, সেটা করে দেখাবার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমার বক্তব্য তো শেষ। এবারে কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে পারি। উইরদা চ্যাটার্জি প্রশ্ন করেছেন, স্যার, ক্যান দ্য implementation of uniform civil code be considered an integral aspect of majoritarian democracy? Okay, it's a very important question. And the point is that usually implementation of UCC has become a kind of, well, it's regarded as kind of a part of the majoritarian agenda. But at the same time, there is the alternative view that it is very much a part of the Constitution. It's very much a part of the Directive Principles chapter of the Constitution. And it has been pushed by the Indian courts for quite a long time. So my point of view is that one section of people, they could very well buy the BJP argument, the Hindu nationalist argument, that yes, the Indian state or the governments, previous governments, they have failed to address this issue. It's only this particular party that is trying very sincerely for the realization of this issue, and that is why they have become sympathetic to this party. So my point is that this debate has become, it has been left completely into the hands of one particular political party. But this debate needs to be engaged. And particularly, to be more specific, we need to focus on the idea that whether the stance that is being taken by a section of a community leadership, that is, they are very, very sensitive about their cultural identity. That's fine, no doubt about that, no problem about that. But at the same time, if the UCC issue could be addressed, and why it needs to be addressed, I have just explained, then it could have built up a support for the contrary viewpoint. And the other kinds of attacks that are coming down upon the minorities, particularly I have talked about this in everyday practices. A section of the middle classes, for example, they could have been won over. I am not arguing that you have to get UCC today alone, but simply brushing the debate under the carpet. This, I think, is producing dysfunctional consequences for the cause of Indian secularism. পরের প্রশ্ন, ন্যাশনাল এমার্জেন্সি ডিউরিং ইন্দিরা গান্ধী অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ চ্যালেঞ্জ টু ইন্ডিয়ান ডেমোক্রেসি। অবশ্যই চ্যালেঞ্জ টু ইন্ডিয়ান ডেমোক্রেসি, তো আর বলবার কিছু থাকে না। কারণ মোটামুটি ভাবে ভারতীয় সংবিধানের, ভারতীয় রাজনৈতিক অধিকারের যে ব্যবস্থা বা ভারতীয় সংবিধানে গণতন্ত্রের যে মূল কথা, যে সরকারের বা শাসক দলের যে নীতি রীতিনীতি opposing this kind of things, this is very much a part of democratic practice. So naturally, emergency was a period when the entire structure of Indian constitution or the constitutional system was sought to be subverted. Fundamental rights were suspended, the media was gagged. So all the major features of Indian democracy, they were sought to be very, deliberately, they were sought to be undermined. So naturally, it's a part of the Indian constitution, but it is meant for very seriously abnormal circumstances. But it was used, and for nearly 2 years, it was used simply for dealing with opposition to the government led by a particular party. So naturally, this was perhaps the worst challenge the Indian democracy faced during its career. ডিমান্ড পলিটি, কমান্ড পলিটির মধ্য দিয়ে যে তফাৎটা রুডলফ এবং বেরা করেছিলেন, সেটা অনেকখানি
তার মধ্যে একটা অর্থনৈতিক দিক ছিল, আমরা যেটা আলোচনা করছিলাম যে নেহরুর আমল থেকে বা ইন্দিরা গান্ধীর আমলে অনেকখানি সময় অর্থনীতির ওপরে রাজনীতির কর্তৃত্ব বা রাষ্ট্রের কর্তৃত্ব সেটা খুব বড় করে আহ প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান সময়টা খুব এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া জটিল, কারণ একদিকে সরকার বলছে যে অর্থনীতির উদারীকরণের তারা সপক্ষে, কাজেই যেখানে অর্থনৈতিক উদারীকরণ মানেই এখানে মার্কেট ফোর্সেস, তার মধ্যে যে ডিমান্ড সাপ্লাই যে নীতি যেটা কাজ করে, সেখানে ডেফিনেটলি একটা ডিমান্ড পলিটির একটা একটা ঝোঁক সেখান থেকে তৈরি হয়। কিন্তু অন্যদিকে এটা বলা কঠিন যে অর্থনীতির উপরে সরকারি নিয়ন্ত্রণ পুরোপুরি উঠে গেছে। কাজেই এটা অবশ্য যে কোনো সরকার বা যে কোনো রেজিম সম্পর্কেই প্রযোজ্য, যে পরিষ্কার করে ডিমান্ড আর কমান্ডের এলিমেন্ট গুলোর মধ্যে আলাদা করা সম্ভব নয়। তত্ত্বগতভাবে আমরা এখন একটা ডিমান্ড পলিটিক জায়গাতেই আছি, কিন্তু সরকারি নিয়ন্ত্রণ, বিশেষ করে আমরা যদি অর্থনীতির কথা বলি, সরকারি নিয়ন্ত্রণ পুরোপুরি উঠে গেছে বলে এটা ভাবার কারণ নেই। ভারতীয় রাজনীতিতে এই তিনটি দিক ভারতীয় রাজনীতিতে এই তিনটি দিক সর্দার বল্লভভাই প্যাটেল লিখেছেন, ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? আমি তো কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলছিলাম না, আমি তো ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার ওভারঅল যে জায়গাটাকে, এই প্রশ্নটা আমি ঠিক ধরতে পারছি না যে তিনটি দিক। মানে অর্থনীতির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল মূলত একটা পুঁজিবাদী অর্থনীতির সমর্থক ছিলেন। গণতন্ত্রের ক্ষেত্রে ডেফিনেটলি গণতন্ত্রের একটা জায়গা ছিল, তিনি ভারতীয় রাজনৈতিক স্বাধীনতা আন্দোলনের ফসল ছিলেন, কিন্তু তুলনামূলকভাবে সর্দার প্যাটেল কোনো কোনো ক্ষেত্রে নেহেরুর সমালোচক ছিলেন, এই অর্থে যে তিনি মনে করেছিলেন যে নেহেরু কোনো কোনো ক্ষেত্রে একটু গণতন্ত্রের মানে নেহেরুর যেভাবে গণতন্ত্রকে দেখছেন সেটা সবসময় প্যাটেলের অনুমোদন পায়নি। কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে নেহেরু যে গণতন্ত্রের চোখটা সেটা আর একটুখানি নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হতো, এই জায়গাটা ছিল। আর সেকুলারিজম সম্পর্কে আমি মনে করি না যে সর্দার বল্লভভাই প্যাটেল সেকুলারিজমের যে ধারণা সেটা নিয়ে তার কোনো সমস্যা ছিল। এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে কারণ আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রেই বিজেপির তরফে বল্লভভাই প্যাটেলকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তাদের নিজস্ব আইকন হিসাবে, কিন্তু এখান থেকে কিন্তু এই ধারণা করাটা একেবারেই অনুচিত হবে যে বল্লভভাই প্যাটেলের চিন্তা ভাবনার মধ্যে সেকুলারিজমের জায়গাটা নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব সেভাবে ছিল। এবং আমাদের এটা মাথায় রাখতে হবে যে কথাটা আমরা দেখতে পাই যে আরএসএস সম্পর্কে গান্ধী হত্যার পরে আরএসএস সম্পর্কে নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল, সেখানে কিন্তু প্যাটেল তাদেরকে যে ব্যান করা হয়েছিল, ব্যান করা ঠিক কি ভুল সে নিয়ে আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু সেটা কিন্তু প্যাটেলের উদ্যোগে হয়েছিল, তখন তিনি হোম মিনিস্টার ছিলেন। কাজেই সেকুলারিজম নিয়ে প্যাটেলের দৃষ্টিভঙ্গিকে কোনো প্রশ্ন করবার জায়গা আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ স্যার, রত্নাশ্রী ভৌমিক দাস প্রশ্ন করেছেন, হ্যাঁ, দেশের বিভিন্ন প্রান্তে যখন মাইনরিটিদের উপর সোশিয়ালি আঘাত আসছে তখন রাষ্ট্রীয় প্রতিরোধ তো দেখাই যাচ্ছে না, বিপরীতে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় আইনের প্রয়োগকারীর মদতেই ঘটনা ঘটছে। তার একাধিক দৃষ্টান্ত দেখা গেছে, সেটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? এটা তো আমি আমার অ্যানালিসিস এর মধ্যে অলরেডি বলেছি, এটা আবার জাস্ট আবার রিপিট করি। আমি প্রথমেই যেটা বলেছি যে মাইনরিটি রাইটস এর ব্যাপারটা সেকুলারিজমের একটা কেন্দ্রীয় জায়গা, এবং সে মাইনরিটি রাইটস নিয়ে যে সমস্যা উঠছে, এবং সেই সমস্যাটা শুধু যে রাজনীতির ক্ষেত্রেই উঠছে তা নয়, তাদের উপরে যে রাজনৈতিক দিক থেকেই আঘাত আসছে তা নয়, সেই আঘাতটা কিন্তু সামাজিক ক্ষেত্রেও চলে আসছে। এভরিডে লাইফ নিয়ে যেটা আমরা বলছিলাম যে আমি কার সঙ্গে প্রেম করব সেটাও ঠিক করে দেবে রাষ্ট্র, সেটাও ঠিক করে দেবে রাজনীতি, এই জায়গায় জিনিসটা চলে আসছে। তো ডেফিনেটলি সেটা তো ভারতীয় গণতন্ত্রের পক্ষে এবং ভারতীয় সেকুলারিজমের পক্ষে বিপজ্জনক, সেটা তো মাথায় রাখতেই হবে। কিন্তু শেষকালে আমি যে কথাটা বললাম, আবার সেই জায়গাটাতে ফিরে আসি, এটা কোনো বিভ্রান্তি যাতে সৃষ্টি না হয় তো সেই জায়গাটা থেকে, সেটা হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যে ডিবেটটা, তার সঙ্গে কিন্তু এগুলোকে গুলিয়ে ফেলা ঠিক নয়। ডেফিনেটলি এইগুলোকে সমর্থন করার কোনো জায়গাই নেই, কিন্তু ইউনিফর্ম সিভিল কোড নিয়ে সেকুলার দলগুলোর যে অবস্থানটা রয়েছে তার কতগুলো কিন্তু ফাঁক ফোকর আছে।
এবং যেটা আমি বলবার চেষ্টা করলাম যে ফাঁক ফোকরের একটা বড় জায়গা হলো যে তারা এমন একটা নেতৃত্বকে সমর্থন করে ফেলছে যে নেতৃত্বটা তার কমিউনিটির পক্ষে সবসময় খুব সুফল প্রসব করছে কিনা, খুব সুচারু নেতৃত্ব দিতে পারছে কিনা। বিশেষ করে আমরা যদি কমিউনিটির ওভারঅল ডেভেলপমেন্টের কথা ভাবি, যে আমরা আমাদের কালচারাল আইডেন্টিটিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো নাকি আমাদের রুটি রুজির জায়গাটাকে আরো বেশি গুরুত্ব দেবো, আমার শিক্ষার জায়গাটাকে অনেক বেশি গুরুত্ব দেবো, কালচারের কোন জিনিসটা আমার কাছে বেশি জরুরি, আমার ধর্মীয় আইন বেশি জরুরি না আমার শিক্ষা ব্যবস্থা, শিক্ষার প্রসার বেশি জরুরি। এই তর্কগুলো আনা উচিত, এটার সঙ্গে ওটাকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। তুমি যে জায়গাগুলোর কথা বলছো রত্নাশ্রী, সেই জায়গাগুলোকে ডেফিনেটলি অপোজ করতে হবে, কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের ডিবেটটাকে এড়িয়ে যাওয়া যাবে না। এটা থেকে কিন্তু অলরেডি অনেক জল ঘোলা হয়েছে, এবং যেটা বলছিলাম যে ডিবেটটা একটা বিজেপির ডিবেট বলে চালু হয়ে গেছে। উল্টো পক্ষে প্রায় যে যুক্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আহ মানে মানুষের একটা অংশ তাদের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে সেই যুক্তিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছচ্ছে না বা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। হ্যাঁ, তারপরের প্রশ্ন বিশ্বজিৎ রায়, বর্তমানে রাজ্যের রাজনীতির অবস্থা কিরূপ, পূর্বে কিরূপ অবস্থানে ছিল? এটা তো বাবা একটা বিরাট প্রশ্ন করে ফেললে। রাজনীতির কোনো বিশেষ দিক সম্বন্ধে যদি প্রশ্ন করো কথা বলতে পারি, বর্তমানে রাজ্য রাজনীতির এত বড় প্রসঙ্গ তো আমার এই আলোচনার মধ্যে আসছে না। আমি ভারতীয় রাষ্ট্রের কথা বলছিলাম। হ্যাঁ, একটু পড়ো তো বাবা কি আছে। হ্যাঁ স্যার, সৌরাশিস সাহিল ঘোষ প্রশ্ন করেছে, হ্যাঁ, স্যার ডেভেলপমেন্টের দিক দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক স্কিমস নিয়ে আসছে, যেটা আজকের কোভিড-19 এরিয়া এরাতে পোর্টাল, আচ্ছা, ওয়েবসাইট অ্যাপের মাধ্যমে এক্সিকিউট করা হচ্ছে, বাট ডিজিটাল ডিভাইড আজকের দিনে একটা ভ্যালিড প্রবলেম। মিজোরামের এডুকেশন সিস্টেমের ইন্টারনেট প্রবলেম একটা অন্যতম এক্সাম্পল বলা যেতে পারে। স্যার, গভর্নমেন্ট বোথ স্টেট অ্যান্ড সেন্ট্রাল এর এই মোমেন্টে কি করা উচিত এই ডিসক্রিমিনেশনকে শেষ করতে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। সেটা দুটো কথা বলা দরকার এখানে, কিন্তু আমরা ডিজিটাল ডিভাইড যে কাজ করছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং ডিজিটাল ডিভাইডকে অ্যাড্রেস করবার জন্য আমার যেটা বক্তব্য, যেটা করবার চেষ্টা করা দরকার, যে সমস্ত কিছু সেটাকে ডিজিটাইজ মানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই সেটাকে কার্যকর করা যাবে, ব্যবস্থাটা এরকম হলে সত্যি সেটা সমস্যাজনক। সেটা লেখাপড়া থেকে শুরু করে সরকারি প্রকল্প রূপায়ণ সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। ফলে এক্ষুনি আমরা পুরোপুরি ডিজিটাইজেশনের পথে যাওয়ার জায়গায় আমরা ডেফিনেটলি নেই, ফলে বিকল্প ব্যবস্থা রাখতেই হবে। কিন্তু এট দ্য সেম টাইম আমার একটা বক্তব্য, যে ডিজিটাল ডিভাইডটাকে আমাদের মেটাবার চেষ্টা করতে হবে, তার জন্য কিন্তু ডিজিটাইজেশনের প্রসেসটাকে বাতিল করা হোক, এইটার কিন্তু আমি সমর্থক নই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ডিবেটটা এই জায়গায় চলে যায়, যেহেতু ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে অতএব ডিজিটাইজেশনের প্রক্রিয়াটাকে বাতিল করে দেওয়া হোক। এটা কিন্তু তাহলে আমাদের এরকম তর্ক 80-এর দশকে হয়েছিল কম্পিউটার আসবে কি আসবে না, আজকে কিন্তু কম্পিউটার খুব বড় করে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে, এবং নানাভাবে তার যে বেনিফিট গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কাজে যেটা আমরা দেখলাম, ধরো এই কোভিড ভ্যাকসিনেশনের ব্যবস্থাটাকে নিয়ে প্রথমে বলা হচ্ছিল কোউইন অ্যাপের মাধ্যমেই এটা করতে হবে, এবং তার ফলে খুব স্বাভাবিকভাবে সমস্যা হচ্ছিল। যাদের মোবাইল ফোন নেই বা যাদের সেই টেকনোলজির সঙ্গে যারা পরিচিত ততখানি নন, তারা ডেফিনেটলি তারা তারা সমস্যায় পড়ছিলেন। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কোউইন অ্যাপ ব্যাপারটাও যেমন অনেকখানি ইমপ্রুভ করেছে, কিন্তু তার পাশাপাশি যারা কোউইন অ্যাপের মাধ্যমে ঢুকতে পারছেন না তাদের তারাও যাতে পুরোপুরি বা মানে অনুপকৃত থেকে না যান তার জন্য কতগুলো বিকল্প ব্যবস্থা তৈরি করা হয়েছে। কাজে আপাতত আমাদের বোধহয় সেইভাবেই এগোতে হবে, যে ডিজিটাইজেশনের লক্ষ্যটাকে আমরা ত্যাগ করব না, কিন্তু পুরোপুরি ডিজিটাইজেশন যদি আমরা রাতারাতি করতে চাই সেটা ডেফিনেটলি দেশের মানুষের কাছে সমস্যাজনক। কাজেই কিছুদিনের জন্য হলেও আমাদের একটা আহ মানে দুটো রাস্তাকেই পাশাপাশি রাখবার চেষ্টা করতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম মোটামুটি ভাবে গতিটা সেদিকে যাচ্ছে। বিশেষ করে মোবাইল ফোনের ব্যবহার যেভাবে বেড়েছে তাতে করে অনেকটা অনেকটা এদিকে অগ্রগতি ঘটেছে, সেই অগ্রগতিটাকে ধরে রাখারও চেষ্টা করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকেই অনেক ধন্যবাদ।
আমরা দুঃখিত যে সময়ের বাধ্যবাধকতার জন্য আজ আমরা এতটাই প্রশ্ন নিতে পারছি আপনাদের থেকে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। পার্থপ্রতিম বসু মহাশয়কে বিশেষ ধন্যবাদ জানাই আজকের সন্ধ্যায় এত সুন্দর একটি সেমিনার আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। স্যারের মূল্যবান সময় থেকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজ আমরা আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই শুভরাত্রি। ধন্যবাদ।